যে কোনো একটা জব ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেটা প্রাইভেট জব হতে পারে, কোনো সরকারি জব হতে পারে। এখন প্রশ্ন হলো যে আপনি কিভাবে প্রিপারেশান নেবেন বা আপনার এই ইন্টারভিউর জন্য আপনার কী কী প্রস্তুতি নেওয়া লাগবে। ইন্টারনেটে অনেক ভিডিও অ্যাভেলেবল। আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে, আমার নিজের ফেস করা সব বহু ইন্টারভিউ এবং যারা আমার সাথে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছে তাদের এক্সপিরিয়েন্স থেকে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি আপনাদের সবার কাজে দিবে। ভিডিও শেষে আমি একটা পার্সোনাল স্পেশাল টিপ দেওয়ার চেষ্টা করবো, যেটা দেখলে হয়তো আপনি একটা ভালো আইডিয়া পাবেন যে কীভাবে আপনি আপনার ইন্টারভিউটাকে একটু বেটার করতে পারেন। দেখো আমার ইন্টারনেট কল চলে এসেছে বেবি, আমি ইন্টারনেট কলটা পেয়ে গেছি। উফ, যাও ইন্টারভিউ দাও। আমাকে বলছো কেন? আর ইন্টারভিউ দেওয়ার জন্য এনগেজের ভিডিওগুলো দেখে নিও। আচ্ছা ঠিক আছে বেবি, আমি দেখে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনগেটস। আমি মোহাম্মদ লতিফুর রহমান। আমরা আজকে আলোচনা করব যে বাংলাদেশে যেসব ইন্টারভিউ হয় সেসব ইন্টারভিউ আমরা কিভাবে ফেস করতে পারি, কিভাবে প্রিপারেশন নিব এবং সচরাচর কীরকম প্রশ্ন জিজ্ঞেস করে। প্রথম কথা আসি, আমি ইন্টারভিউটাকে একটু ক্যাটাগরি করে ফেলি যাতে হলো গিয়ে ভাগ করা যায়। যেমন আমরা বিসিএস ইন্টারভিউ এক ধরনের ইন্টারভিউ হয়, ব্যাঙ্কগুলোর ইন্টারভিউ এক ধরনের ইন্টারভিউ হয়, এবং আমি যদি বিসিএস ব্যাঙ্ক এবং যদি হলো গিয়ে টেকনিক্যাল এই তিনটা ব্রড ভাগে ভাগ করি, তাইলে এই তিনটা ভাগ নিয়ে আমি কথা বলতে পারি। তো বিশেষ নিয়ে আমি আজকে কথা বলবো না, কারণ ওটা নিজে একটা বিশাল বড় টপিক। আমি মূলত ব্যাংক এবং অন্যান্য জব যেগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। তো প্রথমে আসি যে যদি আপনি চিন্তা করেন ব্যাংকের ইন্টারভিউগুলো কীরকম হবে। এই প্রশ্নটা আমাকে অনেকেই করে যে ফুল গরমের দিন আমি কি শার্ট পরে গেলে হবে নাকি? না, হবে না। আপনার যদি প্রাইভেট ব্যাঙ্কগুলোতে আপনি অ্যাপ্লাই করেন বা সরকারি ব্যাঙ্কে অ্যাপ্লাই করলে আপনি শার্টের সাথে আপনাকে টাই কলার বেঁধে যেতে হবে, আর হলো ফর্মাল প্যান্ট, প্রেফারেবলি যে কোনো একটা লাইট শার্ট। অবভিয়াসলি হোয়াইটটাই সবাই প্রেফার করে, হোয়াইট শার্ট আর হলো গিয়া ব্ল্যাক স্যুট, গ্রে স্যুট, যে কোনো একটা খুব ভালো যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি নেভি ব্লু একটা ব্লেজার পরতেছেন, তার সাথে আপনি লাইট স্কাই ব্লু এরকম কালার একটা শার্ট পরতে পারেন। আর মেয়েদের ক্ষেত্রে বলি, শাড়ি সালোয়ার দুটাই ওকে, কোনো প্রকার এক্সেসিভ মেকআপ করা যাবে না। একটা মডারেট মেকআপ আপনি করতে পারেন, কিন্তু যেটা চোখে লাগে না এরকম মেকআপ করা পর্যন্ত ওকে। শাড়িও ওকে, সালোয়ার কামিজ। এমন না যে আপনি যে কোনো এক মানে এইটাতে বেশি প্রেফার করবেন এটাতে বেশি, এরকম না। হ্যাঁ, এখন আপনার যেই জবে যেরকম প্রেফারেন্স আছে সেসব, যদি এমন কোনো জব থাকে যেখানে আপনাকে শাড়ি পরা লাগতে পারে, সেসব জবের ক্ষেত্রে আপনাকে অবশ্যই শাড়ি পরে যাওয়াটা বেটার হবে, বাট আদারওয়াইজ সালোয়ার শাড়ি দুটোই ওকে। আচ্ছা, এবার আসে আমাদের ইন্টারভিউ। এটা মোটামুটি সবগুলো ইন্টারভিউর জন্যই প্রযোজ্য। এবার আসে আমরা এই দুটো টপিক বাদে যে এবার ইন্টারভিউ বোর্ডের সচরাচর কীরকম প্রশ্ন হয়। ব্যাংকের ক্ষেত্রে আসি। ব্যাংকে যেহেতু সব বিষয় বা সব ডিপার্টমেন্টের মানুষ এই ব্যাংকে অ্যাপ্লাই করতেছে, তো এখানে আপনাকে বেসিক কিছু জিনিস সম্পর্কে আইডিয়া রাখা লাগবে। যেমন দেশের ইকোনমি, বাজেট, দেশের অর্থনৈতিক সমীক্ষা, এইসব জিনিসটা আপনাকে খুব ভালো একটা আইডিয়া রাখতে হবে। ব্যাংকে কিছু টার্ম আছে, যেমন ধরেন ব্যাংক রেট, তারপর হলো গিয়ে কল মানি, এরকম কিছু কিছু টার্ম আছে ছোটো ছোটো, আপনাকে এগুলো নিয়ে হালকা আইডিয়া নিয়ে যাওয়া লাগবে। এটা ব্যাংকিংয়ের জন্য বলবো। এছাড়া যদি বলি যে আপনি কোনো টেকনিক্যাল ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই আপনার টেকনিক্যাল ফিল্ডগুলো দেখে যেতে হবে। এইগুলো থেকে প্রশ্ন করবে। আমি একদম প্রো টিপটা শেষে দিচ্ছি, এটার একটা কারণ আছে। আপনাকে মাথায় রাখতে হবে যে তারা যে কোনো টপিক থেকে প্রশ্ন করতে পারে। তো এই জন্য টেকনিক্যাল ফিল্ডের ক্ষেত্রে রিলেটিভ যেসব টপিকগুলো আছে সেগুলো একবার দেখে যাওয়াটা বেটার। কী ধরনের প্রশ্ন করছে, আগের ব্যাচে কোনো প্রশ্ন পাওয়া যাচ্ছে না এরকম জানতে পারলে সেই টাইপের একটু প্রিপারেশন নিয়ে গেলে আপনার জন্য সুবিধা হবে। আর যেহেতু এখন ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি খুব ইজিলি জানতে পারবেন যে আগে এই ইন্টারভিউটা আগে কোথাও নেওয়া হচ্ছে নাকি, এবং যদি নেওয়া হয় তারা কীরকম প্রশ্ন করেছে, এই সম্পর্কে আপনি একটা ভালো আইডিয়া আগে পেয়ে যাবেন। এবার আসি ইন্টারভিউ বোর্ডে সচরাচর কীরকম প্রশ্ন করা হয়। একটা খুব কমন প্রশ্ন, আপনি এই ফিল্ডে থাকবেন কেন? হ্যাঁ, যেমন আমি এই প্রশ্নটা খুব বেশি পেয়েছি যে আপনি তো থাকবেন না। হ্যাঁ, বেশিরভাগ কোম্পানিতে এরকম একটা প্রশ্ন করতে পারে যে আপনি তো এই জব ফিল্ডে থাকবেন না। আপনি আপনার টেকনিক্যাল ফিল্ডেই যান আর যেখানে যান সবাই আপনাকে একটা ফিল দেওয়ার চেষ্টা করবে যে হ্যাঁ, আপনি এই যে জবে আসছেন তার চেয়ে সুপিরিয়ার একজন মানুষ, সো আপনার তো অ্যাকচুয়ালি এত কষ্ট করে এই জবটা করা। এই সিচুয়েশান বা এই প্রশ্নটাকে আপনাকে একটু অ্যাভয়েড করার ট্রাই করতে হবে। আপনি যদি কোনোভাবে মনে করেন যে না, আমি তো এই জবটা আপাতত জয়েন করছি, পরে আমি বেটার জবে চলে যাব, আপনি শিওর থাকেন যে আপনার ওই জব হবে না, আপনি যতই কোয়ালিফাইড হন। তো এই জন্য আপনাকে জিজ্ঞাসা করা লাগবে, আপনাকে এই উত্তরটা এমনভাবে দেওয়া লাগবে যে না, আমার কাছে এই পার্সপেক্টিভটা ভালো লেগেছে। প্রথম কথা, আপনার যদি জব করার অ্যাকচুয়ালি ইচ্ছা না থাকে, ইন্টারভিউ দিতে তো যাওয়ার দরকার নেই, কিন্তু আপনার যেহেতু জবটা পাওয়ার ইচ্ছা আছে, আপনার তাদেরকে কনভিন্স করতে হবে যে হ্যাঁ, এই জবটা আমার জন্য দরকার এবং আমি এই জবে থাকবো। এটা তাদেরকে কনভিন্স করতে হবে এবং একটা অনেস্ট ওয়েতে। আপনি যদি এখন এমন কিছু বলেন যে না, আমি তো যে এটার জন্য, এমন আপনি আমতা করে, তারা খুব ভালো করে বুঝবে। আপনি একবার ইন্টারভিউ দিবেন,
সেই ইন্টারভিউ 50 জনের নিচ্ছে, একজনের এগেন্সটে সে কিন্তু 50 জনেরও ইন্টারভিউ নিচ্ছে। সো সে আপনার আমতামতাটা তখনই ধরে ফেলবে। আপনাকে অনেস্টলি বলতে হবে যে হ্যাঁ আপনি এই কারণে এই জবটা করতে চান। সেকেন্ড যেটা নিয়ে কথা বলতে পারে সেটা হলো গিয়া ধরেন যে অনেকের ক্ষেত্রে বলবে যে আপনার তো রেজাল্ট খারাপ কেন। এটার একটা কমন বা কি বলবো এটাকে সেফ একটা উত্তর হলো যে আমার হয়তো একটু ল্যাকিংস ছিল, আমি সেটাকে তখন হয়তো এটা ভালোভাবে এটা কভার করতে পারিনি, কিন্তু আমি আমার প্রফেশনাল লাইফে আমার কাজ দ্বারা এটাকে কভার আপ করে ফেলবো, বা আমি আমার কি বলবো আমার যে যোগ্যতাটা সেটা আমি দেখাতে পারবো। এইটা আপনার একটা অন্যতম সেরা উত্তর হতে পারে। কিন্তু আপনার যদি অনেস্ট কোনো রিজন থাকে, যেমন আপনি হয়তো কোনো কারণে অসুস্থ হয়ে গেছিলেন বা কিছু, অনেস্ট রিজন, রেজাল্ট খারাপ হতেই পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু অনেস্ট যদি কোনো রিজন থাকে যে আপনার কোনো ফ্যামিলি ইস্যু বা এরকম স্পেসিফিক যদি কিছু থাকে বলতে পারেন, আদারওয়াইজ এই প্রশ্নটা ওভাবে পোলাইটলি হ্যান্ডেল করে যাওয়াটাই বেটার। আচ্ছা, এরপর আপনাকে একটা সহজ কোশ্চেন সচরাচর করে থাকে হোয়াট ডু ইউ সি ইয়োরসেলফ ইন 5 ইয়ার্স, হ্যাঁ, যে বা 10 ইয়ার্স। আপনি এই সব প্রতিষ্ঠানে যাওয়ার আগে আপনি একবার শুনে যাবেন যে এই সব প্রতিষ্ঠানে 5 বছর পরের পোস্টটা কী। বেশিরভাগ প্রতিষ্ঠানে 5 বছর পরে এক্সিকিউটিভ পোস্ট থাকে। এক্সিকিউটিভ পোস্ট বলতে এই পোস্টগুলোতে গাড়ি দেওয়া হয় বা গাড়ির জন্য ভাতা দেওয়া হয় বা অন্যান্য ফ্যাসিলিটিস বাড়িয়ে দেওয়া হয়। তো আপনি শুনে যাবেন এই পোস্টটার নাম কি বা এই পোস্টটা কত বছরে পাওয়া যায়। তো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনি যখন এই পোস্টটা সম্পর্কে জানছেন, আপনাকে যখন জিজ্ঞেস করবে যে আপনি 5 বছর পর নিজেকে কোথায় দেখবেন, আপনি তখন উত্তর করবেন যে হ্যাঁ আমি 5 বছর পর আমাকে ওই পোস্টটা দেখতে চাই। হ্যাঁ, এক্সিকিউটিভ পোস্ট পেতে বেশিরভাগ জায়গায় 6, 7, 8 বছর লাগে, আপনি তখন বলবেন যে 5 বছর পরে। তো সে প্রশ্ন করতে পারে যে হ্যাঁ আপনি কী করে 5 বছরে, তো আপনি বলবেন যে আমি আমার যোগ্যতা দিয়ে বা আমি চেষ্টা করবো যেভাবে করার। আর যদি আপনি মনে করেন যে না আপনি অ্যাকচুয়ালি হয়তো এটা কনভিন্সিং কোনো উত্তর দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনি যেটা অনেস্ট অ্যান্সার সেটা দিতে পারেন। বাট আপনাকে মাথায় রাখতে হবে ওই প্রতিষ্ঠানে আপনি বলবেন এরকম না, আপনি বলতে পারেন যে আমি এই ইন্ডাস্ট্রিতে এই এক্সিকিউটিভ পোস্টটাতে থাকতে চাই। যেমন আমি যদি ব্যাংকের ক্ষেত্রে বলি, ব্যাংকের এক্সিকিউটিভ পোস্ট বেশিরভাগ ব্যাংকে এভিপি পোস্টটাকে বলা হয়, কোনো কোনো ব্যাংকে এসএভিপিকেও এক্সিকিউটিভ পোস্ট বানানো হয়। তো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি 5 বছর পর কোথায় নিজেকে দেখতে চান, আপনি তখন বলতে পারেন যে আমি 5 বছর বা 8 বছর পরে নিজেকে এভিপি পোস্টে দেখতে পারি, আমি নিজেকে এভিপি পোস্টে দেখতে চাই। আপনাকে এই কথাটা বলার দ্বারা সে বুঝাবে, সে তখন কোশ্চেন করবে যে আপনি এই ব্যাংকেই দেখতে চান, তেমন না আমি ইন্ডাস্ট্রির এভিপি পোস্টে। তো সে আপনাকে কোশ্চেন করতে পারে যে আপনি যে এই ব্যাংকের প্রতি লয়াল থাকবেন বা ধরেন এই ব্যাংকেই থাকবেন কিনা, এটা কেন থাকবেন। হ্যাঁ, তখন আপনাকে অনেস্টলি উত্তর করতে হবে যে হ্যাঁ ব্যাংক যতদিন আমার ফেভারে থাকতেছে, যে আমি যতদিন আমি আমার পরিশ্রম করছি সেই পরিশ্রম অনুযায়ী আমি আমার রিটার্ন পাচ্ছি, এরকম যতদিন থাকবে আমি ততদিন এই ব্যাংকের সাথে আছি বা এই জবের সাথে আছি। এভাবে করে আপনি উত্তরটা যদি সাজাতে পারেন তাইলে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই তারা কনভিন্স হবে। এছাড়া এবার আসি লাস্টের একটা টপিক নিয়ে, যেটা আমি বলেছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আপনি ভাইবা বোর্ডে এমন কিছু প্রশ্ন ফেস করবেনই যেটার উত্তর আপনি জানেন না। খুবই স্বাভাবিক কথা, আপনার না জানাটাই স্বাভাবিক। যারা ওখানে বসে আছে তারা অনেক এক্সপিরিয়েন্স, তাদের অনুযায়ী আপনার জানার কথা না। তো এইসব ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এসব ক্ষেত্রে আপনি তাদেরকে পোলাইটলি বলবেন সরি স্যার বা সরি ভাইয়া। এটা আগেই দেখে নেবেন যে তারা স্যার বা ভাইয়া কোনটা প্রেফার করছে। আমার এই মুহূর্তে এটা জানা নেই, আমি চেষ্টা করবো এটা জেনে নেওয়া। ঠিক আছে, কোনোভাবেই তর্ক বিতর্কে যাওয়া যাবে না। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি পারেন না পারেন কনফিডেন্স হারানো যাবে না। আপনি দেখা গেল যে 2টা কোশ্চেন করলো আপনি পারলেন, আপনি কনফিডেন্স হারিয়ে ফেলেন, মোস্ট প্রবাবলি ওই জবটা আপনার হবে না। কারণ কেউই চায় না যে একটা এমন এমপ্লয়ি যাকে ধাক্কায় ধাক্কায় কাজ করাতে হয়, এটা কেউ চায় না। সো আপনাকে এই কনফিডেন্সটা নিজের ভেতর বিল্ড আপ করতে হবে। আগেই বলে রাখছি, আমি এই ভিডিওতে যা যা এখন পর্যন্ত বলেছি সবগুলো একদমই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার সাথে কিছু কলিগের অভিজ্ঞতা। এটা এমন কোনো ধরাবাঁধা রুল নাই যে এইটা আপনি ভালো করলে আপনার ভালো হবে ইন্টারভিউ, আপনার খারাপ করলে ইন্টারভিউ খারাপ হবে। এটা মাথায় রাখবে, ইন্টারভিউ পুরো পার্সপেক্টিভ একটা ম্যাটার। আপনি কোন কথার পরিপ্রেক্ষিতে কি বলছেন, যেমন আপনার পার্সোনাল রিলেশনে ম্যাটার করে, ইন্টারভিউ অ্যাকচুয়ালি আপনি ইন্টারপার্সোনাল রিলেশনশিপে অনেক ক্ষেত্রে জাজ করে। সো আপনাকে ওটা মাথায় রাখতে হবে যে এটার কোনো ধরাবাঁধা রাইট রং অ্যান্সার নাই। সো আপনি সঠিক উত্তর দিয়েও ভুল হতে পারেন, ভুল উত্তর দিয়েও সঠিক হতে পারেন। আপনাকে প্রশ্নকর্তা একটা ভুল কোশ্চেন করলো, আপনি তাকে আগে ঠিক করে দেন না এটা আসলে এরকম না এরকম, হ্যাঁ, আপনি ওখানেই নেগেটিভ হয়ে যাবেন। কারণ হয়তো আপনি জিনিসটাকে এভাবে না বলতে পারেন, আচ্ছা আমাদের তো এই জিনিসটা এরকম না এইভাবে হয়, আমি তার সেইটার ব্যাখ্যা আমি এইভাবে করছি, এভাবে করে আপনি বলতে পারতেন। আপনি তখন কারেক্ট করতে যান, তার সাথে আর্গু করতে যান, তার কথাতে পিছনে আবার ব্যাকে যুক্তি দিতে চান, এরকম জিনিস করতে গেলে দেখা যাবে যে আপনার মানে কি বলবো আপনার ওখানে আপনি একটা নেগেটিভ পয়েন্ট খেয়ে যাবেন। সো আপনাকে ট্রাই করতে হবে যে কোনো প্রকার আর্গু বা যুক্তি তর্কে তার সাথে যাওয়া যাবে না। আর লাস্টে একটা কথা বলে রাখি যে যদি কেউ কোনো ইন্টারভিউতে যান, যে ইন্টারভিউতে আপনার সিভিতে দিয়ে রেখেছেন যে আপনি কোথাও জব করেন, হ্যাঁ,
অবভিয়াসলি সিভিতে যদি দিয়ে রেখে থাকেন আপনার অবশ্যই সিভির সাথে সাথে আপনার চাকরি জয়েন করেছেন বা এরকম রিলেটেড কোনো ডকুমেন্ট তো নেওয়া লাগবে, যেটাও এইচআর থেকে বলে দিবে। আর সবার শেষ কথা হলো যে আপনি দিতে পারবেন না এমন কোনো ডকুমেন্ট লাগতে পারে এরকম কোনো আপনার স্কিল এক্সপিরিয়েন্স আপনার সিভিতে অ্যাড করবেন না। ইভেন ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করলেও সেটা আগে আপনি বলবেন না, কারণ কি আপনি সেটা ডকুমেন্ট দিতে না পারেন অনেক ক্ষেত্রে তারা এটাকে মানে কি বলবো সঠিক বা এটাকে অথেন্টিক বলে ধরেই নেবে না। সো এইসব জিনিস একটু অ্যাভয়েড করা বেটার আমার মতে। আচ্ছা, আর শেষ টিপ যেটাকে আমি বলছিলাম স্পেশালি, সেটা হলো ইন্টারভিউ বোর্ডে অনেক ক্ষেত্রে মিথ্যা বলতে হয়, আমি নিজেও জানি এবং সবাই এটা করে। কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনি এমনভাবে মিথ্যা বলতে পারবেন না যে মিথ্যাটা আপনার ধরে ফেলবে। যেমন ধরেন যে আপনাকে এমন কিছু প্রশ্ন করলো যেটা হয়তো যেমন বুঝতে পারতেছে যে হয়তো আপনি দেশে বাইরে চলে যাবেন পড়ালেখা করতে, কিন্তু আপনাকে বললো যে আপনি তো দেশে বাইরে চলে যাবেন, কিন্তু আপনি তো চাচ্ছেন এই জবটা করতে, আপনি চাচ্ছেন জবের এক্সপিরিয়েন্স নিয়ে দেশে বাইরে যেতে। হ্যাঁ, এটা আপনার ইচ্ছা। তো এখন কি করলেন আপনি তাকে বলেন না না আমি আসলে দেশে বাইরে যেতে চাচ্ছি না, আমতা আমতা করে আপনি উত্তরটা করছেন। সমস্যা হলো এই আমতা আমতাটা না করে আপনি যদি খুব কনফিডেন্টলি বলতে পারেন না আমি দেশে বাইরে যাবো না আমার এই, তাহলে দেখা যাবে আপনার ওখানে রিক্রুটমেন্ট হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। আমি বলছি না এটাতেই আপনার হবে, কিন্তু এটার একটা চান্স বেড়ে যাবে। তাই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, আশা করি আপনার বেশ কাজে দিবে। তো এইসব টিপ যদি আপনি কাজে লাগান আশা করি আপনার বেশ ভালো কাজে দিবে। আমাদের এই ধরনের আরও ভিডিও আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন, লাইক করে এবং কমেন্ট করে জানান যে আপনি আর কি টাইপের ভিডিও চান। আর আপনার যেসব ফ্রেন্ড এখন ভাইবা ফেস করবে তাদেরকে এটা শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনগেজের সঙ্গে থাকবেন।